যেটা কোনো দিয়ে দাও। হ্যালো, সবাই কেমন আছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি আমাকে ক্লিয়ার শোনা যায় তাহলে কাইন্ডলি কমেন্টে জানাবেন, তাহলে আমি আমার ক্লাস শুরু করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি আমাকে শুনতে পান তাহলে কাইন্ডলি কমেন্টসে জানাবেন। ক্যান ইউ হিয়ার মি? আমি অনুরোধ করছি, যদি আমার ভয়েস আপনারা ক্লিয়ারলি শুনতে পান তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করেন। তাহলে কিছুক্ষণের মাঝেই আমি আমার আলোচনা শুরু করতে পারি। মোটামুটি 9:30টায় আমার টাইম ছিল, আমি টাইমলি চলে এসেছি। এখন আপনারা রেডি থাকলে আমি শুরু করব। কিছুক্ষণ পার্টিসিপেন্ট আরো কিছু বাড়ুক, তারপরে আমি শুরু করতে যাচ্ছি। যাই হোক, আসলে আমার মনে হয় আপনাদের সাথে এই দীর্ঘ সময় হোম কোয়ারেন্টাইনে থেকে আপনাদের সাথে ক্লাসটা আমার বেশ ভালোই লাগবে। আশা করছি আমার সময়টা ভালো কেটে যাবে। সবসময় ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে আমি খুব পছন্দ করি। আমি ক্লাসে যত কথা বলি, বাইরে অবশ্য খুব কম কথা বলি। অনেকেই দেখতে পাচ্ছি যে তারা জয়েন করছেন। ওকে, হ্যাঁ, অনেকেই জয়েন করছেন। আর অল্প কিছুক্ষণের মাঝেই আমি আমার আলোচনা শুরু করব। আসলে আজকে আপনাদের সাথে আমার ক্লাসটা প্রথম, তো নার্ভাস ফিজিওলজি নিয়ে আমি কথা বলবো। যদিও আমার আসলে ইচ্ছা ছিল যে ছাত্রছাত্রীদের যদি কোনো টপিক ডিমান্ড থাকে সেই বিষয়ে আমি আসলে আলোচনা করতে, যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে আমি আমার পছন্দেই আলোচনা করব। যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে যদি নেক্সট ডে আপনাদের সাথে দেখা হয়, সেক্ষেত্রে আপনারা অ্যাডমিন বা মডারেটরের সাথে আপনাদের যদি কোনো টপিকস ডিমান্ড থাকে সেটা আমাকে জানালে আমি সেই বিষয়ের উপরে কথা বলবো। হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছি, পরিচিত অনেকজনই জয়েন করছেন। তো আমার মনে হয় আমি মোটামুটি এখন শুরু করি। তো শুরুতে আজকে আমার টপিক নার্ভাস ফিজিওলজি। সো নার্ভাস ফিজিওলজি একটা ভাস্ট চ্যাপ্টার, তাই না? এটা একটা বিশাল চ্যাপ্টার। তো শুরুতে আমি একটু ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলবো। আমার আজকে টার্গেট যে লাস্টে আপনাদের অন্তত ট্র্যাক্ট সম্পর্কে, যেহেতু ট্র্যাক্টটা আমার মনে হয় সবারই একটা পছন্দের টপিক, আমারও পছন্দের। তো ট্র্যাক্ট দিয়ে আমি শেষ করব। নেক্সট টাইম যদি আপনাদের সাথে ক্লাস আমার দেখা হয় তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আমি টপিক সিলেক্ট করব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনারা যদি আমার স্লাইড প্রেজেন্টেশনটা দেখতে পান কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। আমার প্রেজেন্টেশনটা কি ভিজিবল হয়েছে?
কাইন্ডলি আমার প্রেজেন্টেশনটা যদি আপনার ভিজিবল হয় তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কনফার্ম করেন। আমার স্লাইডটা দেখা যাচ্ছে? পাওয়ার পয়েন্ট আসছে? ওকে, আমার মনে হয় এখন আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো আমার পরিচয় নিশ্চয়ই অনেকেই জানেন। আমি ডক্টর মোহাম্মদ আবুল হাসানাত, আমি খুলনা গাজী মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি। তো যাই হোক, আমি এখন আমার প্রেজেন্টেশনটা শুরু করছি। নার্ভাস সিস্টেম, আমরা সবাই জানি যে নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এটা সবাই জানি। সো নার্ভাস সিস্টেম ইজ অ্যাকচুয়ালি ডিভাইডেড ইনটু টু পার্টস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সো প্রত্যেকটা পার্ট নিয়ে আসলে আমরা ডিটেইল আলোচনা করব। তবে শুরুতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশনটা কি, বা বেসিক ফাংশন অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হোয়াট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ অ্যাকচুয়ালি ডুইং। অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের বডি থেকে এবং বডির বাইরে থেকে এক্সটার্নাল এনভায়রনমেন্ট আছে সেখান থেকে সব ইনফরমেশন কালেক্ট করে থ্রু দা সেন্সরি সিস্টেম। যে সেন্সরি নার্ভ আছে বা সেন্সরি সিস্টেম আছে, সেটার মাধ্যমে সমস্ত ইনফরমেশন বোথ ফ্রম দ্য বডি অ্যান্ড ফ্রম অলসো ফ্রম দ্য এনভায়রনমেন্ট, সব ইনফরমেশন গুলো কালেক্ট করবে। দেন ইনফরমেশন গুলো চলে যাবে সব সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেন্সরি এরিয়াতে। সেখানে সেন্সরি ইনফরমেশনটা পারসেপশন হবে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটাকে কম্পেয়ার করবে, যে নতুন যে ইনফরমেশনটা আসলো এই ইনফরমেশনটাকে যে পাস্ট ইনফরমেশনের সাথে কম্পেয়ার করবে, অ্যানালাইসিস করবে, এবং ফাইনালি এই সেন্সরি ইনফরমেশনটাকে ইন্টিগ্রেশন করে একটা ডিসিশন মেক করবে, অথবা একটা মোটর কমান্ড জেনারেট করবে বাই দ্য মোটর পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সো দেন এই মোটর ডিসিশনটা বা মোটর কমান্ডটা মোটর পাথওয়ে দিয়ে ইফেক্টর অর্গানে ট্রান্সমিট হবে এবং রেসপন্সটা এক্সিকিউট হবে। তো আমরা সবাই জানি ইফেক্টর অর্গান বলতে এটা মাসেল এন্ড গ্ল্যান্ডস, তাই না? তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মোটামুটি বেসিক ফাংশন এটা। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে পেরিফেরাল স্ট্রাকচার থেকে সেন্সরি ইনফরমেশন গুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কনভে করা, পেরিফেরাল যে সেন্সরি নার্ভ আছে সেটার মাধ্যমে। এবং আরেকদিকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে মোটর কমান্ড বা মোটর সিগন্যাল জেনারেট করতেছে, সেই সিগন্যালকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল স্ট্রাকচার বা ইফেক্টর অর্গানে কনভে করা। এই হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাজ। তাহলে দেখা যাচ্ছে যে পেরিফেরাল যে সেন্সরি নার্ভ এবং মোটর নার্ভ গুলো আছে এগুলোই কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। তো আমরা সবাই জানি তাহলে ব্রেন এন্ড স্পাইনাল কর্ড হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর এর বাইরে যা কিছু আছে, ধরেন 12 পেয়ার্স ক্র্যানিয়াল নার্ভ, 31 পেয়ার্স স্পাইনাল নার্ভ, এই টোটাল 43 পেয়ার্স ক্র্যানিও যে স্পাইনাল যে নার্ভগুলি আছে এগুলো কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। তো আবারও যদি আমরা যদি ইন্টিগ্রেটেড ফাংশন অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টাকে আরেকটু দেখি, তাহলে এই ডায়াগ্রামটা আপনারা দেখলে ক্লিয়ার হবেন যে ইনফরমেশনটাকে কালেক্ট করলো, সেন্সরি ইনফরমেশনটাকে সেন্সরি পাথওয়ে দিয়ে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাওয়ার পরে সেটাকে প্রসেসিং করবে, তারপরে পারসেপশন করার পরে এটাকে প্ল্যানিং এবং প্রোগ্রামিং এর মাধ্যমে এটা আলটিমেটলি একটা মোটর ডিসিশন মেক করবে, মোটর সিগন্যাল জেনারেট করবে, যেটাকে মোটর পাথওয়ে এর মাধ্যমে এটা ইফেক্টর অর্গানে পৌঁছে যাবে। বাই দিস টাইম এই যে সেন্সরি ইনফরমেশনটা পারসিভ করলো এবং একটা নতুন ডিসিশন নিল, এই দুইটা মিলে কিন্তু একটা লার্নিং ইনফরমেশন বা যেটা মেমোরি হিসেবে ব্রেনে স্টোর হবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি।
আবার যদি আমরা একটু দেখি যে নার্ভাস সিস্টেমের অ্যাজ এ হোল আমরা একটা ডায়াগ্রামের মধ্যে দেখতেছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট আমরা জানি ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেন পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা দুইটা ভাগে ভাগ করি, যে সেন্সরি পেরিফেরাল নার্ভাস সিস্টেম এন্ড মোটর পিএনএস। তো দুইটা ভাগে ভাগ করে ফেললাম পিএনএস কে, সেন্সরি এন্ড মোটর। সেন্সরি পিএনএস এর কাজ হচ্ছে সেন্সেশন ক্যারি করা। এখন কি কি ধরনের সেন্সেশন ক্যারি করে? মেইনলি দুই ধরনের যদি আমরা বলি, স্পেশাল কিছু সেন্স আছে এবং জেনারেল সেন্সেশন আছে। স্পেশাল সেন্স আপনারা সবাই জানেন যে ভিশন, দেন হিয়ারিং, স্মেল, টেস্ট এন্ড ইকুইলিব্রিয়াম। জেনারেল সেন্স গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি, একটা ভাগকে সোমাটিক সেন্স, আর একটাকে বলতে পারি ভিসরাল সেন্স। সোমাটিক সেন্স কোনগুলোকে বলবো? সোমাটিক সেন্স বলবো আমরা যে বডির যে স্কিন বা সুপারফিশিয়াল স্ট্রাকচার থেকে অল ওভার দ্য বডি, ইন্টিগুমেন্টারি সিস্টেম থেকে যে সেন্সেশনটা আসবে, যেমন পেইন, টাচ, টেম্পারেচার, প্রপ্রিওসেপশন, এগুলোকে আমরা বলবো সোমাটিক সেন্স। তো স্কিন সুপারফিশিয়াল পার্ট থেকে যে সেন্সেশন গুলি পাচ্ছি। আর যদি প্রপ্রিওসেপশনটা সম্পর্কে আমি একটু বলতে চাই যে হোয়াট ইজ প্রপ্রিওসেপশন বলতে আমরা কি বুঝি, হোয়াট ডু ইউ মিন বাই প্রপ্রিওসেপশন? প্রপ্রিওসেপশন সহজে যদি বলি যে বডি লোকোমোটর সিস্টেম, যেমন আমরা মাসেল, টেন্ডন, জয়েন্টস, লিগামেন্ট, এখান থেকে যে ইনফরমেশন গুলো আসতেছে, যেমন মাসেলের টেনশন, চেঞ্জ অফ লেংথ, টেন্ডন টেনশন, চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ লেংথ, এই যে কন্টিনিউয়াস এই ইনফরমেশন গুলো কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম চলে যাচ্ছে, এবং এই সেন্সেশনটাকে আমরা বলবো যে প্রপ্রিওসেপশন। আরো প্রপ্রিওসেপশনের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটাকে আমরা বলবো পজিশন সেন্স। পজিশন সেন্স মিন্স the orientation of the different parts of the body in the space. আমরা যদি চোখ বন্ধ করে থাকি তাহলে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু জানে যে আমার হাতটা কোথায় আছে। আমাদের অর্থাৎ আমি যদি কাউকে চোখ বন্ধ করে বলি যে আপনি আপনার নাকে টাচ করেন, সে কিন্তু চোখ বন্ধ করেও পারবে, কারণ হচ্ছে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম জানে তার নোজের পজিশনটা কোথায়, তার হ্যান্ডের পজিশনটা কোথায় আছে, তার ডিসটেন্স কতটা আছে, কতটা রেঞ্জে মুভমেন্ট করলে সে টাচ করতে পারবে। সো প্রপ্রিওসেপটিভ ইম্পালস কন্টিনিউয়াসলি কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাচ্ছে। আর ভিসারাল সেন্সেশনের ভিতরে আমরা যে মেইনলি বলবো হচ্ছে ডাল পেইন, ডাল পেইন, তারপরে আমরা বলতে পারি ডিসটেনশন। যদি ভিসারাল ডিসটেনশন হলে যে সেন্সেশনটা পাবো, অথবা অনেক সময় ক্র্যাম্পিং যে সেন্সেশনটা আমরা বলি, এটা হচ্ছে ভিসারাল সেন্স। আচ্ছা, তো এইগুলো মোটামুটি স্পেশাল সেন্স এবং জেনারেল সেন্স, এই সেন্সরি ইম্পালস গুলি সেন্সরি পিএনএস এর মাধ্যমে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন যদি একটা জিনিস আমি বলতে চাই যে স্পেশাল সেন্স এবং জেনারেল সেন্সের মধ্যে ডিফারেন্স কি? স্পেশাল ভিশন, হিয়ারিং, why these sensation are called special and why pain, touch, temperature are they are called general sensation? অ্যাকচুয়ালি আপনারা যদি খেয়াল করেন যে ভিশন একটা ভিজুয়াল সেন্সেশন, এটা কিন্তু আপনি শুধু চোখের মাধ্যমে, অর্থাৎ বডির একটা নির্দিষ্ট অর্গান যে আই, এটা দিয়ে আপনি কিন্তু ভিজুয়াল সেন্সেশনটা পারসিভ করতে পারবেন। বা হিয়ারিং, ইউ ক্যান হিয়ার অনলি উইথ ইওর ইয়ার, অর ইউ ক্যান স্মেল অনলি উইথ ইওর নোজ, ইউ ক্যান taste only with your tongue, but you can't see with your other parts of the body. বাট আপনারা যদি খেয়াল করেন যে পেইন বা টাচ সেন্সেশন, বডির যে কোনো পার্ট থেকেই কিন্তু এই পেইন বা টাচ সেন্সেশন আমরা পেতে পারি, এই জন্য এগুলোকে আমরা জেনারেল সেন্স বলছি। ওকে, তাহলে আমরা এখন মোটর পিএনএস এ চলে যাই। মোটর পিএনএস এর দুইটা পার্ট আমরা ভাগ করছি, যে ভলান্টারি কন্ট্রোল যেটাকে আমরা বলছি সোমাটিক মোটর, বিশেষ করে ইনারভেশন অফ দ্য স্কেলিটাল মাসেল, আর ইনভলান্টারি যে পার্টটা আছে
সেটাকে বলছি হচ্ছে ইনভলেন্টারি বা অটোনমিক কন্ট্রোল। হ্যাঁ, অটোনমিক, যেটা স্মুথ মাসেল এবং গ্ল্যান্ডের ইনারভেশন গুলো। তাহলে মোটর পেনিসকে দুইটা ভাগে ভাগ করলাম, সোমাটিক এন্ড ইনভলেন্টারি আর অটোনমিক। অটোনমিক আপনারা সবাই জানেন, এটার আবার সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন আছে। এই স্লাইডে আমি আসলে একটু আপনাদের কিছু ফিজিওলজিক্যাল অ্যানাটমি একটু দেখাতে চাই, যে আপনারা সবাই জানেন, তারপরেও একটু রিক্যাপিচুলেশনের জন্য, যে ব্রেইনের যে তিনটা আমরা পার্ট যদি বলি, প্রসেনসেফালন বা ফোর ব্রেন, মেসেনসেফালন বা মিড ব্রেন, এন্ড রম্বেনসেফালন বা হাইন্ড ব্রেন। প্রোসেনসেফালনের আবার দুইটা পার্ট, টেলেন এন্ড ডায়ান। ডায়ানসেফালন হচ্ছে ডিপার পার্ট, হ্যাঁ, যেমন থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, সাবথ্যালামাস। আর এর চারপাশে থাকে হচ্ছে টেলেনসেফালন, সেরিব্রাল হেমিস্ফিয়ার, বেসাল গ্যাংলিয়া, হিপোক্যাম্পাস, অ্যামিগডালয়েড। হ্যাঁ, মেসেনসেফালনের কোনো পার্ট নাই। আর রম্বেনসেফালনের দুইটা পার্ট, মাইলিনসেফালন এন্ড মেটেনসেফালন। মাইলিনসেফালনটা মেইনলি হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, আর মেটেনসেফালন হচ্ছে পন্স এন্ড সেরিবেলাম। ওকে, এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের, আমরা জানি যে ক্র্যানিয়াল 12 পেয়ারস ক্র্যানিয়াল নার্ভ এবং 31 পেয়ারস স্পাইনাল নার্ভ, দে আর অ্যাকচুয়ালি ইনক্লুডেড ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে কোন ক্র্যানিয়াল নার্ভগুলো সেন্সরি বা মোটর। আপনারা সহজে একটু মনে রাখতে পারেন, এখানে আমি একটা সহজ উপায় দিচ্ছি, যে সাম সেজ মানি ম্যাটার্স বাট মাই ব্রাদার সেজ বিগ ব্রেইন ম্যাটার্স মোস্ট। এখানে প্রত্যেকটা শব্দ সিরিয়ালি সাজানো আছে 1 থেকে 12, অর্থাৎ সাম এটা হচ্ছে 1 নম্বর ক্র্যানিয়াল নার্ভকে ইন্ডিকেট করতেছে, এবং এটা আপনারা যদি ফার্স্ট লেটার অ্যালফাবেটটা খেয়াল করেন এস আছে, তার মানে সেন্সরি। 2 নাম্বার সেস, এটাও সেন্সরি। এভাবে দেখবেন যে 1 2 8 128 এই ক্র্যানিয়াল নার্ভগুলো সেন্সরি। যেখানে ধরেন বাট এখানে আছে 1 2 3 4 5, তার মানে ফিফথ ক্র্যানিয়াল নার্ভ হচ্ছে বি তে বোথ, তার মানে মিক্স টাইপের, তাই না? আর এম থাকলে মোটর। সো এভাবে আপনারা দেখবেন যে মোটর নার্ভগুলো 3 4 6 11 12 এগুলো হচ্ছে মোটর, আর মিক্স হচ্ছে 5 7 9 and 10। আর প্যারাসিম্প্যাথেটিক আপনারা জানেন যে 3 7 9 10। আর স্পাইনাল যে 31 পেয়ার স্পাইনাল নার্ভ আছে, এরা অ্যাকচুয়ালি সবাই মিক্সড। এর ভিতরে থোরাসিক 1 থেকে লাম্বার 2 পর্যন্ত সিম্প্যাথেটিক, এন্ড স্যাক্রাল 2 3 4 এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এখন আমরা যদি, যেহেতু আমি ফিজিওলজি টিচার, যারা পরীক্ষা দিবে খুব কমনলি একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করি, বা অন্যান্য এক্সামিনাররাও জিজ্ঞাসা করে, যে ফাংশনাল অর্গানাইজেশনটা বলো, নার্ভাস সিস্টেমের ফাংশনাল অর্গানাইজেশন। তো এতক্ষণ যে আলোচনা করলাম, মোটামুটি আমরা বলতে পারি যে নার্ভাস সিস্টেমের একটা সেন্সরি সিস্টেম বা ইনপুট সিস্টেম আছে, জাস্ট লাইক এ কম্পিউটার। একটা সেন্ট্রাল প্রসেসিং জোন বা সিপিইউ আছে, যেটা আমরা বলছি ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড, আর একটা মোটর সিস্টেম বা আউটপুট সিস্টেম আছে। সেন্সরি সিস্টেম বা ইনপুট সিস্টেমের পার্ট গুলো আমাদেরকে জানতে হবে। আপনারা সবাই জানেন যে ফার্স্ট ইট ইজ দ্য রিসেপ্টর, হ্যাঁ, who can recognize the who can convert the mechanical stimulus into action potential. ওকে, তো রিসেপ্টর আসলে এক ধরনের স্পেশালাইজড স্ট্রাকচার বা বায়োলজিক্যাল ট্রান্সডিউসার আমরা বলতে পারি, যেটা কোনো মেকানিক্যাল একটা স্টিমুলাসকে অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করতে পারে, বা একটা নার্ভ ইম্পালসে কনভার্ট করতে পারে, বা ইট ক্যান কনভার্ট ইনটু ইলেকট্রোকেমিক্যাল ফ্লাকচুয়েশন, সেটাকে আমরা বলি রিসেপ্টর। তো যাই হোক, রিসেপ্টর সম্পর্কে ডিটেল আলোচনা আমরা যদি রিসেপ্টর যে ক্লাস আছে সেখানে করব। তো রিসেপ্টর থেকে সেন্সেশনগুলি অ্যাফারেন্ট নার্ভে, তারপরে অ্যাফারেন্ট নার্ভ স্পাইনাল কর্ডে যাবে, সেখান থেকে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট এবং থ্যালামাসে, ফাইনালি সেন্সরি কর্টেক্সে যাবে। আর সেন্ট্রাল প্রসেসিং জোন সিপিইউ, ব্রেন এন্ড স্পাইনাল আপনারা জানেন। আর মোটর সিস্টেমের পার্ট আছে মোটামুটি মোটর কর্টেক্স, দেন সেখান থেকে ডিসেন্ডিং ট্র্যাক অর্থাৎ পিরামিডাল এবং এক্সট্রাপিরামিডাল সিস্টেম, স্পাইনাল মোটর নিউরন, সাথে ক্রানিয়াল যে মোটর নার্ভ নিউক্লিয়াস এন্ড দেয়ার ইফারেন্ট, এটা আমরা জানি। আর হচ্ছে মোটর কিছু অ্যাক্সেসরি পার্ট আছে, সেটাকে সেরিবেলাম, বেসাল গ্যাংলিয়া, এদেরকে আমরা রেটিকুলার সিস্টেম থেকে অ্যাক্সেসরি মোটর পার্ট বলি। তো এটা মোটামুটি ফাংশনাল অর্গানাইজেশন অফ দ্য নার্ভাস সিস্টেম, এবং এটার সাথে দেখবেন কম্পিউটারের সাথে একটা মিল আছে, ইনপুট সিস্টেম সিপিইউ, হ্যাঁ, এবং আউটপুট সিস্টেম। ওকে, ফাইন। নার্ভাস সিস্টেমের, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশনকে আবার কয়েকটা মেজর লেভেলে ভাগ করা যায়। আপনারা সবাই জানেন যে 3টা লেভেলে ভাগ করা হয়। একটা হচ্ছে, যদি শুরু নিচের থেকে উপর দিকে যাই, তাহলে প্রথমে হচ্ছে স্পাইনাল কর্ড লেভেল,
স্পাইনাল কর্ড লেভেল। স্পাইনাল কর্ডের ফাংশন হচ্ছে মেইনলি ওয়াকিং মুভমেন্ট বা উইথড্রল রিফ্লেক্স, সেগমেন্টাল যে রিফ্লেক্স গুলি আছে, আপনারা সবাই জানেন যে বিভিন্ন জিআইটি রিফ্লেক্স আছে, হ্যাঁ, ব্লাডার কন্ট্রোল আছে বা লোকাল ব্লাড ভেসেলস, যেটা পোস্টার মেইনটেনেন্সে এখানে স্পাইনাল কর্ডের ভূমিকা আছে। যাই হোক, এগুলা ফাংশন আর কি পুরো নার্ভাস সিস্টেম পড়া হয়ে গেলে তখন এমনিতেই এই ফাংশন গুলো আপনি বুঝে ফেলবেন, এখানে আসলে মুখস্থ করার দরকার নেই। আর তাহলে লোয়ার স্পাইনাল কর্ড লেভেল থেকে যদি আমরা উপরে যাই তাহলে আমরা পাবো হচ্ছে লোয়ার ব্রেন বা সাবকর্টিক্যাল লেভেল, কর্টেক্সের নিচে। এখানকার কম্পোনেন্ট হচ্ছে মেইনলি, যদি আপনি খেয়াল করেন, ডায়ানসেফালন, হ্যাঁ, মেসেনসেফালন আর রম্বেনসেফালন। ডায়ানসেফালনের পার্ট আপনারা জানেন থ্যালামাস, হাইপোথ্যালামাস, আর মেসেনসেফালন মানে তো মিড ব্রেন আপনারা জানেন, আর রম্বেনসেফালনের পার্ট আপনারা সবাই জানেন যে মেডুলা, pons, cerebellum, medulla oblongata. So all these are parts of subcortical region অথবা লোয়ার ব্রেন। সো লোয়ার ব্রেনের ফাংশনটা হচ্ছে মেইনলি, আপনারা সবাই জানেন যে কার্ডিও রেসপিরেটরি রেগুলেটরি যে সেন্টার বা কার্ডিয়াক সেন্টার বলে বা রেসপিরেটরি সেন্টার কিন্তু ব্রেন স্ট্রিমে অবস্থিত। সো এখানকার রেগুলেশন, এই কাজগুলোকে রেগুলেট করা কিন্তু এই ব্রেনের কাজ, সাবকর্টিক্যাল ব্রেন। এছাড়া সেরিবেলাম, আপনারা সবাই জানেন যে টোন পোস্টার ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে, সেখানে সেরিবেলামের ভূমিকা আছে। এছাড়া ফিডিং রিফ্লেক্স, হ্যাঁ, মেডুলাতে কিন্তু কিছু সেন্টার আছে, যেমন ভমিটিং সেন্টার আছে, হ্যাঁ, কফিং সেন্টার আছে, তারপরে যে ফিডিং রিফ্লেক্স, স্যালাইভেশন, লিকিং, হ্যাঁ। ওকে, তাহলে এই জিনিসগুলো আপনারা আমার মনে হয় পারবেন, এটার বেশি আলোচনা আমি করতে চাই না। আর থ্যালামাস হাইপোথ্যালামাসের আপনারা সবাই জানেন যে এখানে ইমোশনাল যে প্যাটার্ন গুলো, ফিয়ার, অ্যাঙ্গার, এক্সাইটমেন্ট বা সেক্সুয়াল রেসপন্স, রিঅ্যাকশন টু পেইন, রিঅ্যাকশন টু প্লেজার, এগুলো কিন্তু থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এগুলো পরে আরো ডিটেইল ফাংশন আলোচনা হবে, তো মোটামুটি এটা একটু মনে রাখবেন। আর হায়ার ব্রেন যেটা হচ্ছে কর্টিক্যাল লেভেল, এটার মেইনলি হচ্ছে কর্টেক্স অফ দা টু সেরিব্রাল হেমিস্ফিয়ার অথবা আমরা বলি টেলেনসেফালন। মেইন কাজ হচ্ছে পারসেপশন অফ দ্য সেন্সেশন, কগনিশন মানে হচ্ছে জাজমেন্ট পাওয়ার বা লার্নিং, মেমোরি, থট, অ্যাওয়ারনেস, প্ল্যানিং, প্রোগ্রামিং অফ দ্য রেসপন্স, এগুলো হচ্ছে হায়ার ব্রেনের ফাংশন। তো যাই হোক, এখন আমি নার্ভাস সিস্টেমের কয়েকটা কিছু বেসিক জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কিছু প্রিন্সিপাল অফ পেরিফেরাল কন্ট্রোল। অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড এবং সেরিবেলাম, তারা হচ্ছে তাদের কন্ট্রোল হচ্ছে ইপসিলেটারাল, যারা সেম সাইডের ফাংশনকে কন্ট্রোল করবে। আর যেটা হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস বা কর্পাস স্ট্রাইটাম, তাদের কন্ট্রোল কিন্তু কন্ট্রাল্যাটারাল, অপোজিট সাইড অফ দ্য বডি। ওকে, প্রিন্সিপাল অফ এক্সিট এন্ট্রান্স, এটার ভিতরে আছে একটা ইম্পর্টেন্ট বেল মেজেন্টিলা। আপনারা সবাই জানেন যে সেন্সরি নিউরন গুলো যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকবে স্পাইনাল কর্ডে, এটা পোস্টেরিয়র হর্ন দিয়ে ঢুকবে, এজন্য পোস্টেরিয়র হর্ন রুট বা হর্নটাকে আমরা বলি সেন্সরি বা ডরসাল রুটটাকে সেন্সরি বলি। আর মোটর স্পাইনাল নার্ভগুলি অ্যান্টেরিয়র রুট দিয়ে বের হয়ে আসবে, এজন্য আমরা অ্যান্টেরিয়র রুটটাকে আমরা মোটর রুট বলি। আসলে এটাই আসলে বেল মেজেন্টি ল। আরেকটা টার্ম আছে মোটর ইউনিট। আসলে একটা মোটর নার্ভ যখন অ্যাট ইটস টার্মিনেশন, এটা মাল্টিপল ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, হ্যাঁ। দেখা গেল যে 150 ব্রাঞ্চ, এবং প্রত্যেকটা ব্রাঞ্চ সেপারেট মাসেল ফাইবারে সাপ্লাই দেয়। তাহলে মোটর ইউনিটটা হচ্ছে একটা মোটর নার্ভ সাথে এ যে যতগুলা মাসেল ফাইবারকে সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ, so with the muscle fiber that it supplies constitute one motor unit, মানে একটা মোটর নার্ভ সাথে এর সাপ্লাইং যে মাসেল ফাইবার গুলি আছে সবগুলো মিলে একটা মোটর ইউনিট আমরা বলি। ওকে, ঠিক আছে, এখন আমরা একটু নার্ভাস টিস্যু নিয়ে অল্প কিছু দ্রুত আমরা আগাই। এটা সবাই জানেন যে নার্ভাস টিস্যু দুই ধরনের আছে, এক্সাইটেবল সেল যেটাকে আমরা নিউরন বলি, আর নন এক্সাইটেবল সেল যেটা নিউরোগ্লিয়া বা সাপোর্টিং সেল বলি। ওকে, সো নিউরন অর নার্ভ সেল, যেটা আপনারা সবাই জানেন যে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দা নার্ভাস সিস্টেম। নিউরনের যে ক্লাসিফিকেশন আমরা বিভিন্ন ভাবে করতে পারি অ্যাকর্ডিং টু নাম্বার অফ সেল প্রসেস, depending upon their function, depending upon the length of the axon, depending upon their location. ওকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন বেসিসে কিন্তু আমরা নিউরনকে ক্লাসিফাই করতে পারি। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্লাসিফিকেশন বা রিটেন পরীক্ষা ভাইভাতেও বেশ স্যারদের প্রিয়, এটা কিন্তু জিজ্ঞাসা করে। আচ্ছা, আপনারা, আমি ঠিক জানি না যে আমি বলে যাচ্ছি, আপনারা কি আমার সাথে আছেন?
আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? তো আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। ওকে, ফাইন। তাহলে আমি আগায় যাচ্ছি। তো আমরা যদি নিউরনের ক্লাসিফিকেশনটা দেখি যে অ্যাকর্ডিং টু নাম্বার অফ সেল প্রসেস, সেখানে একটা সিঙ্গেল প্রসেস থাকলে বলে ইউনিপোলার নিউরন। তো ইউনিপোলার নিউরনের এক্সাম্পল আপনাদেরকে ভাইভাতে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে নরমালি আসলে ইউনিপোলার নিউরন এটা কমনলি দেখা অ্যাডাল্ট স্টেজে থাকে না, এটা আসলে এমব্রায়োনিক স্টেজে থাকে। তবে এটা পাওয়া যেতে পারে হচ্ছে ফিফথ নিউক্লিয়াস অফ দা ফিফথ ক্রানিয়াল নার্ভ, যেটাকে মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ফিফথ ক্রানিয়াল নার্ভ। বাইপোলার নিউরন দুইটা প্রসেস থাকবে, দুইটা পোলে দুইটা প্রসেস, এটা সবাই জানেন এবং এক্সাম্পল গুলো আমার মনে হয় জানেন যে বাইপোলার সেলস অফ দ্য রেটিনা, ভেস্টিবুলার গ্যাংলিয়ন, স্পাইরাল গ্যাংলিয়ন অফ দ্য ককলিয়া এবং বাইপোলার সেলস অফ দ্য অলফ্যাক্টরি মিউকোজা। সিউডো ইউনিপোলার আপনারা সবাই জানেন যে আসলে তারা সিউডো ইউনিপোলার বলার কারণ হচ্ছে আসলে তারা বাইপোলার, বাট দুইটা প্রসেস একসাথে ফিউজ হওয়ার কারণে তাদেরকে ইউনিপোলার মনে হয়, এই জন্য মনে হচ্ছে সিউডো ইউনিপোলার। এটা খুব টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া। আর মাল্টিপোলার নিউরন, মাল্টিপল এক্সন, একটা মাল্টিপল সেল প্রসেস থাকবে, একটা সিঙ্গেল এক্সন থাকবে, সেভারাল ডেনড্রাইটস থাকতে পারে, যেমন পিরামিডাল সেল অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, পার্কিনজি সেল অফ দ্য সেরিবেলার কর্টেক্স। হ্যাঁ, আর এই পর্যন্ত বললেই হবে। তবে এরপরে যদি কখনো কোনো এক্সামিনার বলে আর কোনো টাইপ আছে কিনা, তখন আপনারা অ্যাপোলার নিউরনের কথাটা বলতে পারেন, এক্সাম্পল হিসেবে নিউরোব্লাস্ট। তবে ইউজুয়ালি আসলে এটা শুনতে না চাইলে না বলাই ভালো। তো ফিগার গুলো এটা আপনারা সবাই জানেন। ডিপেন্ডিং অন দ্য লেংথ, যেটা হচ্ছে লং এক্সন থাকলে গোলজি টাইপ 1 বলে, যেটা পিরামিডাল সেল, পার্কিনজি সেলস, হ্যাঁ, মোটর সেল অফ দ্য স্পাইনাল কর্ড। আর গোলজি টাইপ 2 হচ্ছে শর্ট এক্সন, এটা মেইনলি হচ্ছে ইন্টারনিউরন, এক্সাম্পল হবে ইন্টারনিউরন। ইন্টারনিউরন যেমন যদি সেরিব্রাল এবং সেরিব্রাল কর্টেক্সের যে স্টেলেট সেলগুলি আছে, এগুলা কিন্তু টাইপ 2 ফাইবার, বা স্পাইনাল কর্ডেও কিন্তু ইন্টারনিউরন আছে। অ্যাকর্ডিং টু পজিশন, আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা সবাই জানেন যে আপার মোটর নিউরন কাকে বলে, সবাই খুব কমন ডেফিনেশন যে পিরামিডাল সেলস এন্ড ইটস এক্সন আপ টু অ্যান্টেরিয়র হর্ন সেল। তো ঠিক আছে, এটাই সবচেয়ে কমন ডেফিনেশন। তবে আমার মনে হয় এই ডেফিনেশনটা একটু ইনকমপ্লিট, নয়তো দেখা গেল এক্সট্রা পিরামিডাল সিস্টেম, তাহলে এটাকে আপনি কি বলবেন? এক্সট্রা পিরামিডাল তাহলে কি আপার মোটর না? ওকে, এই জন্য আমার মনে হয় আমি একটা ডেফিনেশন, আমার কাছে মনে হয় এটা কমপ্লিট ডেফিনেশন, নিউরনস অফ পিরামিডাল এন্ড এক্সট্রা পিরামিডাল সিস্টেম হুইচ কন্ট্রোল দ্য ফাংশন অফ লোয়ার মোটর নিউরন। যাই হোক, তারপরে আপনারা এটা যার যেখানে আপনাদের টিচাররা যে ডেফিনেশনটা কমনলি পড়ে ওইটাই ফলো করবেন, আমি জাস্ট এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর লোয়ার মোটর নিউরন, এটা সবাই জানেন, দ্য অ্যান্টেরিয়র হর্ন সেলস, ক্র্যানিয়াল মোটর নার্ভ নিউক্লিয়াস এন্ড দে আর ইফারেন্ট, সেটাকে আমরা লোয়ার মোটর নিউরন বলি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই এখানে, নরমালি আপার মোটরের কাজ হচ্ছে লোয়ার মোটরকে কন্ট্রোল করা। হ্যাঁ, লোয়ার মোটর হচ্ছে ফাংশনটা হচ্ছে এক্সাইটেটরি, ইউজুয়ালি আপার মোটর লোয়ার মোটরকে ইনহিবিট করে রাখে। তবে যদি কখনো আপার মোটরের লিশন হয়, তখন হয় কি যে আপার মোটর যে লোয়ার মোটরকে ইনহিবিট করে রাখে, সেই ইনহিবিশনটা থাকে না, তখন লোয়ার মোটরটা সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়, তখন সে বেশি বেশি এক্সাইটেটরি ফাংশন করতে থাকে। এটাকে আমরা বলি রিলিজ ফেনোমেনন। আমরা যদি বলি হোয়াট ইজ রিলিজ ফেনোমেনন, the escape of lower motor neuron from the inhibitory effect of the upper motor neuron release phenomenon। তো আপনারা সবাই জানেন যে যদি মাসেলের টোনের কথা বলি, যে আপার মোটর লিশনে মাসেল টোন বেড়ে যাবে, ডিপ রিফ্লেক্স এক্সাজারেটেড হবে, তাই না, বেবিনেসকি সাইন পজিটিভ হবে, আপনার ফিচারগুলো সবাই জানেন। তো এটা নিয়ে আমি এখন ফার্দার আর আলোচনা করব না। ডিপেন্ডিং অন দ্য ফাংশন, মোটর, ইফারেন্ট, এটা আপনারা সবাই জানেন। সেন্সরি স্ট্রাকচার অফ এ নিউরন, এটা নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। আপনারা সবাই জানেন যে নার্ভের আসলে একটা নিউরনের সেল বডি সোমা, বা এটাকে পেরিক্যারিয়ন বলে, আর সেল প্রসেস ডেনড্রাইট এবং এক্সন। তবে এখান থেকে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এক্সন এবং ডেনড্রাইটের ডিফারেন্স গুলো কিন্তু আপনাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এটা ভাইবা বা রিটেন যে কোনো জায়গাতেই আসতে পারে। যদি বলি যে কিছু ডিফারেন্স যদি আমি বলি, তাহলে খেয়াল করেন যে এক্সন অ্যারাইজ করে হচ্ছে সেল বডির একটা নির্দিষ্ট জায়গা থেকে, যে জায়গাটা বলে এক্সন হিলক, বা ডেনড্রাইট কিন্তু সোমার বা সেল বডির যে কোনো এরিয়া থেকে অ্যারাইজ করতে পারে। ওকে, সো এক্সনটা সাধারণত সিঙ্গেল হয়, ডেনড্রাইট গুলো এটা ইউজুয়ালি মাল্টিপল হয়।
তারপরে এক্সন ব্রাঞ্চ আনব্রাঞ্চ থাকে, ডেনড্রাইট গুলো ব্রাঞ্চিং বেশি থাকে, এক্সনে মাইলিনেশন থাকে, ডেনড্রাইটে মাইলিনেশন থাকে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গোলজি যেটাকে আমরা বলছি নিসেল গ্র্যানিউলস। ডেনড্রাইটের মধ্যে নিসেল গ্র্যানিউলস থাকবে, কিন্তু এক্সন হিলক বা এক্সনে নিসেল গ্র্যানিউলস থাকে না। Dendrites carry impulse toward the cell body and axon carries impulse away from the cell body. Okay. এখানে একটা জিনিস দেখো, নার্ভ ফাইবার কাকে বলে? ডেনড্রাইটস এন্ড এক্সনস অফ নিউরনস আর ইউজুয়ালি কল্ড নার্ভ ফাইবার। ফাংশনস অফ নিউরন এগুলো অলরেডি আসলে আমার আলোচনা হয়ে গেছে। একটু নিউরোগ্লিয়া সম্পর্কে আপনাদের, আমি আসলে ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছি তো, আমি জানি না আপনাদের হয়তো বোরিং লাগতে পারে, তারপরে কিছু বিষয় এই জিনিসগুলো একটু জেনে তারপরে আমি যাচ্ছি মেইন। আমি ট্র্যাক্ট নিয়ে আলোচনা করব, আশা করি সেই পর্যন্ত একটু ধৈর্য ধরে ধরবেন আপনারা। সো নিউরোগ্লিয়া আমরা আগে বলছি যে নন এক্সাইটেবল যে সেলগুলি আছে বা সাপোর্টিং সেল অফ দ্য নার্ভাস সিস্টেম। এখানে মেইনলি কি কি নিউরোগ্লিয়া সেল আছে আপনারা জানেন। ম্যাক্রোগ্লিয়া দুই ধরনের আছে, অ্যাস্ট্রোসাইট এন্ড অলিগোডেন্ড্রোসাইট, এছাড়া মাইক্রোগ্লিয়া, অ্যাপেন্ডাইমাল সেল। এগুলো হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই নিউরোগ্লিয়া বা সাপোর্টিং সেলগুলি থাকে। আর সোয়ান সেল এটা মেইনলি থাকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, তো যদি অ্যাস্ট্রোসাইট, এটার অ্যাস্ট্রোসাইট বলার কারণ হচ্ছে এটা স্টার শেপ এবং লার্জেস্ট নিউরোগ্লিয়া। এটা দুইটা টাইপ আছে, ফাইব্রাস এবং প্রোটোপ্লাজমিক। ফাইব্রাস অ্যাস্ট্রোসাইটের যেটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশনে হেল্প করে এবং সাপোর্টিং ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করতেছে। আর প্রোটোপ্লাজমিক এটা হচ্ছে মেটাবলিক ফাংশন, যেখানে গ্লাইকোজেন স্টোর করতেছে। অনেক সময় এটা প্রলিফারেশন হয়ে স্কার টিস্যু ফর্মেশন করে। তাছাড়া কিছু ট্রফিক সাবস্টেন্স রিলিজ করে, যেটা যেমন নার্ভ গ্রোথ ফ্যাক্টর। ওকে, এটা আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে মাইলিন শীথ ফর্মেশন করে কিন্তু অলিগোডেন্ড্রোসাইট, এবং একটা অলিগোডেন্ড্রোসাইট একসাথে অনেকগুলো নার্ভ ফাইবারকে কিন্তু কভার করতে পারে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিন শীথ তৈরি করে কে? অলিগোডেন্ড্রোসাইট। ওকে, এপেন্ডাইমাল সেল আপনারা জানেন সিএসএফ সিক্রেশনে হেল্প করতেছে। আর সোয়ান সেল, সোয়ান সেল এটা থাকে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। একটা আমি ক্লিয়ারলি বলতে চাই, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু সোয়ান সেল থাকে না। সো সাপোর্টিং সেল অফ দ্য পিএনএস, এবং পিএনএস এর যে মাইলিন শীট সেখানে কিন্তু সোয়ান সেল দিয়ে মাইলিন শীটটা তৈরি হয়। স্যাটেলাইট সেল, স্যাটেলাইট সেল অ্যাকচুয়ালি যে ডর্সাল রুট গ্যাংলিয়ার উপর একটা কাভারিং তৈরি করে। এগুলো আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। মাইক্রোগ্লিয়া আপনারা সবাই জানেন, ব্লাড মনোসাইট যেটা ফ্যাগোসাইটোসিস করে। এবার একটু মাইলিন শীথ সম্পর্কে আমি খুব অল্পের ভেতরে কিছু বলতে চাই, যে মাইলিনোজেনেসিস, যেটা হচ্ছে ফরমেশন অফ মাইলিন শীথ অ্যারাউন্ড দ্য এক্সন ইজ কল্ড মাইলিনোজেনেসিস। সো মাইলিনোজেনেসিস শুরু হয় হচ্ছে 4th month of the intrauterine life and it is completed only in the 2nd year after birth. ওকে, আর মাইলিন শীথের বাইরেও আরেকটা কাভারিং থাকে, সেই কাভারিংটাকে বলে হচ্ছে নিউরেলেমা। নিউরেলেমাটাও কিন্তু একটা সোয়ান সেল শীথ দিয়ে তৈরি হয়। আচ্ছা, এখানে আমি যে কথাটা বলতে চাই যে মাইলিন শীথ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিন শীথ থাকে, যেটা অলিগোডেন্ড্রোসাইট তৈরি করতেছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও কিন্তু মাইলিন শীথ থাকে, কিন্তু নিউরেলেমা শুধুমাত্র পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে। নিউরেলেমা is present only in the peripheral nervous system. It is absent in the central nervous system. কারণ কি? নিউরেলেমার কাভারিংটা তৈরি হয় হচ্ছে সোয়ান সেল দিয়ে, হ্যাঁ, কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তো সোয়ান সেল নাই, তাহলে তো সেখানে নিউরেলেমা থাকা সম্ভব না। সো নিউরেলেমার কাজ হচ্ছে এটা নার্ভ ফাইবার রিজেনারেশনে হেল্প করে। ওকে, তো মাইলিন শীথের আসলে একটা ফাংশন যদি আমরা বলি, মাইলিন শীথ একটা লিপিডের কাভারিং, তাই না? এটা একটা স্পেশাল টাইপ অফ ফসফোলিপিড, আপনারা জানেন সবাই, স্পিনগোমাইলিন ধরনের ফসফোলিপিড, এটা দিয়ে তৈরি হয়েছে। লিপিডের কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ইনসুলেটর হিসেবে কাজ করে। তো এটা মাইলিন শীথের একটা ফাংশন যদি আমরা বলি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করতেছে। ইট প্রিভেন্ট দ্য ডিসচার্জ অর লস অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি টু দ্য সারাউন্ডিং টিস্যুস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলিন শীথ থাকার কারণে যে বেনিফিটটা আছে সেটা হচ্ছে এটা নার্ভ ইম্পালসের র্যাপিড প্রপাগেশনে হেল্প করে। ইট উইল হেল্প ইন দ্য র্যাপিড প্রপাগেশন অফ দ্য নার্ভ ইম্পালস। এখন কথা হচ্ছে এই যে মাইলিন শীথ দিয়ে যে র্যাপিড প্রপাগেশনটা হচ্ছে, এটাকে কি কন্ডাকশন বলে? আমরা সবাই বলি লাফাইয়া লাফাইয়া চলে, কি এক নোটস অফ রেনভিয়ার থেকে লাফ দিয়ে আরেকটা নোটস অফ রেনভিয়ারে যায়। এটা যে টার্মিনোলজিটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সালটেটরি কন্ডাকশন। সালটেয়ার মানে ড্যান্স, হ্যাঁ,
ড্যান্সিং প্যাটার্নে, লাফ দিয়ে আসলে মুখে লাফায় লাফায় বলতে যেটা শোনা যাচ্ছে মনে হয় যেন বাইরে দিয়ে লাফ দিয়ে যাচ্ছে, আসলে কিন্তু সেটা এরকম না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে নোটস একটা মাইলিনেটেড নার্ভ ফাইবারের, যেখানে নোটস অফ গ্র্যান্ডভিয়ার আছে, এই নোটস অফ গ্র্যান্ডভিয়ারের যে প্লাজমা মেমব্রেনটা, এইটার পারমিয়াবিলিটি একটা আনমাইলিনেটেড ফাইবারের চেয়ে 500 টাইম বেশি। খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আবারও বলি যে মাইলিনেটেড নার্ভ ফাইবারের যে নোটস অফ গ্র্যান্ডভিয়ার থাকে, এখানকার মেমব্রেনটা 500 টাইম পারমিয়েবল, 500 গুণ বেশি দেন দ্য আনমাইলিনেটেড নার্ভ ফাইবার। এই জন্য দেখা যাচ্ছে যখন একটা নোটস অফ গ্র্যান্ডভিয়ারের ডিপোলারাইজেশন শুরু হয়, সেটা কিছু এটা যখনই একটু আশেপাশে স্প্রেড করে, সাথে সাথে নেক্সট নোটস অফ গ্র্যান্ডভিয়ারে ডিপোলারাইজেশন হয়। অর্থাৎ এই যে ইম্পালস বা ডিপোলারাইজিং যে কারেন্টটা, এটা প্রথমে একটা নোটস অফ গ্র্যান্ডভিয়ারে থাকে, সেখান থেকে ডাইরেক্ট আরেকটা নোটস অফ গ্র্যান্ডভিয়ারে সেখানে ডিপোলারাইজেশন শুরু হয়। এভাবে খুব দ্রুত যাতে নোট টু নোট ডিপোলারাইজেশনটা ট্রান্সমিট হচ্ছে, এই জন্য আসলে খুব র্যাপিড প্রোপাগেশন হয়। কিন্তু নন মাইলিনেটেড আনমাইলিনেটেড ফাইবারে যেটা হয়, এটা গ্রাজুয়ালি ইমিডিয়েট যে সারাউন্ডিং এরিয়া আছে সেখানে ডিপোলারাইজেশন হবে, তারপরে তার নেক্সট অ্যাডজেসেন্ট এরিয়াটা ডিপোলারাইজেশন হবে, মানে সাঁতার কেটে যাওয়ার মতো। তো এই জন্য আসলে এটা একটু স্লো কন্ডাকশন। যাই হোক, আমি মাইলিন শিট সম্পর্কে লাস্ট যে কথাটা বলতে চাই, এখানে একটু ক্লিনিক্যাল একটা কোরিলেশন যদি আপনারা এখন মনে রাখতে পারেন, ভবিষ্যতে আপনাদের জন্য খুব ভালো হবে। যে মাইলিন শিট ড্যামেজ হলে কিছু ডিজিজ হয় যাদেরকে আমরা বলি ডিমাইলিনেটিং ডিজিজ। হ্যাঁ, এটা ইনশাআল্লাহ মেডিসিনে আপনাদের অনেক পড়াবে, বাট আপনারা জাস্ট একটু ডিজিজের নামটা শিখে যান। যদি ব্রেইনের ভিতরে মাইলিন শিট ড্যামেজ হয়, হ্যাঁ, ড্যামেজ অফ মাইলিন শিট উইদিন দ্য ব্রেইন, সেটাকে আমরা বলি মাল্টিপল স্ক্লেরোসিস। যদি স্পাইনাল কর্ডের ভিতরে যে মাইলিনেশন এটা ড্যামেজ হয়, তাহলে সেটাকে বলে ট্রান্সভার্স মাইলাইটিস। আর যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিন শিট যদি ড্যামেজ হয়, সেটাকে বলে গুইলিয়ান-বারি সিনড্রোম বা জিবিএস। ওকে, আর বেশি কথা বলবো না, আপনারা এগুলো সম্পর্কে ফাইনাল ইয়ারে অনেক মেডিসিনে অনেক বেশি পড়াশোনা করবেন। আপাতত মাইলিন শিট সম্পর্কে এখানেই আমার কথা শেষ করতেছি। আচ্ছা, নার্ভ ফাইবার, আমার মনে হয় আমি এখন ট্রাক্টে চলে যাই। নার্ভ ফাইবার না হয় পরে আর একদিন আপনাদের সাথে আলোচনা করব। আমি জানি না আসলে আপনারা আমার সাথে আছেন কিনা, আমি বুঝতে পারছি না। আপনারা কি আমার সাথে আছেন? আমি এখন ট্রাক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কেউ কি একটু কমেন্টে যদি জানান ভালো হতো। আসলে এটা একটা বড় যে আসলে সরাসরি ইন্টারঅ্যাক্ট না করা গেলে। আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে আমি আমার মনে হয় আপনারা আমার সাথেই আছেন। তাহলে আমি ট্র্যাক নিয়ে আজকের আলোচনাটা শুরু করি। ট্র্যাক্টস, তো ট্র্যাক দিয়ে শুরু করব। যদি বাকি থাকে, যদি আপনাদের সাথে আমার নেক্সট দেখা হয়, তাহলে ট্র্যাক এটা আরো আমি কন্টিনিউ করে যাব। তো ট্র্যাক পড়ার আগে আমরা আসলে ট্র্যাক তো আসলে বান্ডেল অফ নার্ভ ফাইবার। হ্যাঁ, নার্ভ ফাইবার আসলে হোয়াইট ম্যাটার, আর গ্রে ম্যাটার কি নার্ভ সেল বডি দিয়ে তৈরি হয়। ওকে, সো নার্ভ ফাইবার ইজ এ পার্ট অফ হোয়াইট ম্যাটার। তো আমরা জানি যে আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যদি রাইট এন্ড লেফট, হ্যাঁ, the bundle of nerve that connecting the central nervous system from right to left, এটাকে বলা হচ্ছে কমিশুরাল ফাইবার। যেমন আপনারা জানেন যে কর্পাস ক্যালোসাম রাইট এন্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার কে কানেক্ট করতেছে। তারপরে বান্ডেল অফ নার্ভ ফাইবার বা গ্রুপ অফ নার্ভ ফাইবার কানেক্টিং দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি, এগুলোকে বলে অ্যাসোসিয়েশন ফাইবার। and some bundle of fibers, nerve fiber that connecting the central nervous system up and down, এইটাকে বলতেছে যে ট্র্যাক্ট। অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আপ এন্ড ডাউন কানেকশন করতেছে, সেটাকে আমরা বলতেছি যে ট্র্যাক্ট। আমরা যদি একটু এখানে খেয়াল করি, এখানে আমার যদি ডায়াগ্রামটা আপনারা একটু দেখেন, ব্রেন এবং স্পাইনাল কর্ড দেখানো হয়েছে।
যে পেরিফেরাল একটা স্ট্রাকচার বা সেন্সরি যে রিসেপ্টর, সেখান থেকে সেন্সরি নার্ভের মাধ্যমে ইম্পালসটা স্পাইনাল কর্ডে ঢোকার পরে স্পাইনাল কর্ড থেকে কিছু ফাইবার, গ্রুপ অফ নার্ভ ফাইবার্স that moving upwards up to the level of the higher center, and they are carrying the sensory impulses from the level of the spinal cord to the level of the higher brain. So এই যে গ্রুপ অফ ফাইবার, এদের দেখা যাচ্ছে সেল বডিটা থাকতেছে যে লোয়ার পার্টে, এবং তাদের এক্সনটা কি করতেছে, অ্যাসেন্ড করতেছে, উপরে চলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছু ফাইবার higher brain থেকে they are coming down to the level of the spinal cord, and they are actually carrying the motor impulses. Okay, তাদের সেল বডি, এক্ষেত্রে তাদের সেল বডি গুলো আছে হায়ার সেন্টারে, যেটা হচ্ছে, এবং তাদের এক্সন গুলা নিচের দিকে নেমে আসছে স্পাইনাল কর্ড লেভেলে, এবং স্পাইনাল কর্ড থেকে তারপরে ইফারেন্ট নার্ভের বা ইফারেন্ট ফাইবারের মাধ্যমে আলটিমেটলি ইফেক্টর অর্গানে সাপ্লাই দিচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে গ্রুপ অফ নার্ভ ফাইবার্স or bundle of nerve fibers common origin and termination, and they are carrying on or group of motor or sensory impulses in the central nervous system, তাকেই আমরা বলতেছি কি, that is called tract. So এখানে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে কিছু গ্রুপ অফ নার্ভ ফাইবার, বান্ডেল অফ নার্ভ ফাইবার, তাদের কমন অরিজিন এবং কমন টার্মিনেশন, এবং তারা সেন্সরি অথবা মোটর ইম্পালস ক্যারি করতেছে, এবং দ্যাট শুড বি উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বান্ডেল অফ নার্ভ, তখন সেটাকে আমরা বলবো কি, নার্ভ ফাইবার। তো শুরুতে যে ফাইবার গুলো স্পাইনাল কর্ড লেভেল থেকে এটা অ্যাসেন্ড করছে, সেটাকে আমরা বলবো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট অর সেন্সরি ট্র্যাক্টস। আর উপর থেকে যে ফাইবার গুলো ডিসেন্ড করে স্পাইনাল কর্ড লেভেলে নেমে আসছে, সেটাকে আমরা বলবো ডিসেন্ডিং ট্র্যাক্টস অর মোটর ট্র্যাক্টস। তো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আমরা অলরেডি জানি কি কি সেন্সেশন, কিছু যেমন টাচ, প্রেসার, ভাইব্রেশন, টেকল, পজিশন, মানে সোমাটিক সেন্স। দেখা যাচ্ছে যে বডির মোস্ট সোমাটিক পার্ট থেকে যে সেন্সেশন গুলি আছে, সেগুলো কিন্তু অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে এটা প্রথমে স্পাইনাল কর্ডে ঢুকবে, দেন থ্রু দ্য অ্যাসেন্ডিং ট্র্যাক্ট it will recess to the level of the higher brain, and finally this is the somatosensory cortex. So this tract is called ascending or sensory tract. Descending tract, আপনারা জানেন, motor tract, they usually convey the motor impulse down to the level of the spinal cord. ওকে, তাহলে দেখা যাচ্ছে যে সোমাটিক সেন্স বলতে আসলে আমরা যেগুলো অলরেডি আমি বলা হয়ে গেছে, যে touch, pressure, vibration, tickle, position sense, pain, temperature, these are actually somatic sense. এবং almost all sensory information from the somatic segment of the body that enters the spinal cord through the dorsal root ganglia and then carried to the brain by the way of ascending or sensory tract. তো আজকে আসলে আমি ascending tract দিয়ে আলোচনা করব। ascending tract, sensory বা afferent tracts. ওকে, এখানে আপনারা একটা স্পাইনাল কর্ডের ক্রস সেকশন দেখতে পাচ্ছেন। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলো কিছু ট্র্যাক্ট তবে অ্যান্টেরিয়র কলাম দিয়ে, ল্যাটারাল কলাম এবং পোস্টেরিয়র কলাম দিয়ে। যেই ট্র্যাক্টটা ডরসাল কলাম দিয়ে উঠবে, সেটাকে আমরা বলবো ডরসাল কলাম সিস্টেম। ওকে, ডরসাল কলাম পাথওয়ে। এবং ডরসাল কলাম সিস্টেমকে বলা হচ্ছে যে মডার্ন অর অ্যাডভান্স সিস্টেম। এখানে যে ডরসাল কলাম দিয়ে যে ট্র্যাক্ট ওঠে, এখানে যদি খেয়াল করেন, আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে ডরসাল কলাম সিস্টেম, এটাকে বলা হচ্ছে যে অ্যাডভান্স সিস্টেম অর মডার্ন সিস্টেম। কারণ হচ্ছে এই ডরসাল কলাম সিস্টেমটা ডেভেলপ করছে হচ্ছে, এটা নতুন। নতুন বলতে বলতে এখন নতুন না, তারপরেও মিলিয়নস অফ ইয়ার অনেক আগে। সেই তুলনায় অ্যান্টেরিয়র ল্যাটারাল সিস্টেমটা হচ্ছে ওল্ড সিস্টেম। এখানে অ্যান্টেরিয়র যদি কলামটা দেখেন, সেটা হচ্ছে ওল্ড সিস্টেম, এবং ল্যাটারাল কলামটাও ওল্ড সিস্টেম। এজন্য বলা হচ্ছে দুইটাকে একসাথে বলে অ্যান্টেরিয়র ল্যাটারাল সিস্টেম। তো ডরসাল কলাম দিয়ে আমরা যে দুইটা মেইন ইম্পর্টেন্ট ট্র্যাক্ট পাচ্ছি, সেখানে হচ্ছে ফেসিকুলাস গ্র্যাসিলিস অথবা ট্র্যাক্ট অফ গল আমরা জানি, আর একটা হচ্ছে ফেসিকুলাস কিউনিয়াটাস অথবা ট্র্যাক্ট অফ বার্ডাক। এই দুটো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আর একটা কমা ট্র্যাক্ট অফ শার্লস, এটা বা ট্র্যাক্টাস ইন্টারফেসিকুলারিস, এটা নিয়ে আমি আলোচনা করব না। আমি মেইনলি ট্র্যাক্ট অফ গল বার্ডাক নিয়ে আলোচনা করব।
আর যেটা হচ্ছে অ্যান্টেরিয়র কলাম সিস্টেম, সেখান দিয়ে আপনারা জানেন ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যাবে। ডরসাল কলাম অ্যান্টেরিয়র আমি একটু পরে আসতেছি। ল্যাটারাল কলাম দিয়ে আপনারা সবাই জানেন যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, স্পাইনোট্র্যাক্টাল, সো মেনি ট্র্যাক্টস, স্পাইনো-অলিভারি ট্র্যাক্ট, স্পাইনোরেটিকুলার, স্পাইনোভেস্টিবুলার। হ্যাঁ, আপনি যদি খেয়াল করেন যে এক্সট্রা পিরামিডাল যে ট্র্যাক্ট গুলো আছে তাকে উল্টা করে দিলেই কিন্তু এগুলো হবে। যেমন এক্সট্রা পিরামিডাল আমরা বলি টেকটোস্পাইনাল, অলিভোস্পাইনাল, সেটা হচ্ছে ডিসেন্ডিং, আর এই ক্ষেত্রে হচ্ছে অ্যাসেন্ডিং। তো আমি একটু ট্র্যাক্ট অফ গল ব্লাডারে যাওয়ার আগে আমি একটু ডরসাল কলাম সিস্টেম এবং অ্যান্টেরোল্যাটারাল সিস্টেমের মধ্যে কিছু কম্পারিজন দেখাই। আমি আগেই বলেছি যে ডরসাল কলাম সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যাডভান্স সিস্টেম, and অ্যান্টেরোল্যাটারাল এটাকে ওল্ড সিস্টেম বা প্রিমিটিভ সিস্টেম বলা হচ্ছে। ডরসাল কলামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডরসাল কলামের যে নার্ভ ফাইবার গুলো আছে দে আর হাইলি আর হেভিলি মাইলিনেটেড, যার ফলে সেখানকার নার্ভের মাইলিনেশন ভালো হেভি থাকার কারণে তাদের কন্ডাকশন ভেলোসিটিটা কিন্তু ভেরি হাই। হ্যাঁ, কিন্তু সেই তুলনায় অ্যান্টেরোল্যাটারাল সিস্টেমে যেটা প্রিমিটিভ সিস্টেম বাট মাইলিন মডারেটলি মাইলিনেটেড, এই জন্য ইন কম্পারিজন টু ডরসাল কলাম velocity is less in case of anterolateral system. ডরসাল কলামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে gives better localization। তার মানে ডরসাল কলাম সিস্টেম কোন একটা সেন্সেশনকে খুব অ্যাকুরেটলি লোকালাইজ করতে পারে। যেমন একটা ফাইন টাচ যদি করা হয়, ফাইন টাচ যদি একটা পিন হেড দিয়ে আমরা ফাইন টাচ করি, আমরা কিন্তু একেবারে সেই যে সেটাকে লোকালাইজ করতে পারি, খুব স্পেসিফিক্যালি সেই লোকালাইজ করতে পারি কোন এরিয়া থেকে এই সেন্সেশনটা আসতেছে। কিন্তু সেই তুলনায় আপনারা যদি খেয়াল করেন যে পেইন সেন্সেশন, যেমন বিশেষ করে ডাল পেইন, অতটা অ্যাকুরেটলি লোকালাইজ করা যায় না। সো এই জন্য বলা হচ্ছে যে ডরসাল কলাম সিস্টেম it gives better localization। সেটারও কারণ আছে, একটু পরে আমি দেখাবো যে কেন তারা বেটার লোকালাইজ করতে পারে ইন কম্পারিজন টু অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম। আরেকটা পার্থক্য হচ্ছে ডরসাল কলাম দিয়ে যে সমস্ত সেন্সেশন যাবে তাহলে মডার্ন সেন্সেশন, যেহেতু অ্যাডভান্স সিস্টেম মডার্ন সেন্সেশন যেমন আমি যদি ফাইন টাচ, ইট ইজ এ মডার্ন সেন্সেশন, তাহলে কোন ট্র্যাক দিয়ে যাবে? ডরসাল ট্র্যাক দিয়ে যাবে, কারণ ডরসাল ট্র্যাক ইজ অ্যাডভান্স সিস্টেম। যদি বলি ক্রুড টাচটা কিন্তু এটা প্রিমিটিভ সেন্সেশন, এটা তাহলে কোনটা দিয়ে যাবে? স্পাইনোথ্যালামিক অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম দিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি যে ভাইব্রেশন সেন্স, প্রোপ্রিওসেপশন, এগুলো কিন্তু খুবই মডার্ন সেন্সেশন, এগুলোকে বলা হচ্ছে মডার্ন সেন্সেশন। বা ট্যাকটাইল লোকালাইজেশন, ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, হ্যাঁ, ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, প্রোপ্রিওসেপটিভ যে সেন্সেশন, ফাইন টাচ, these are actually modern sensation. ওকে, সো এই ডরসাল ট্র্যাক্ট দিয়ে কিন্তু এই সেন্সেশন গুলো ক্যারি হবে। সেই তুলনায় অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম দিয়ে যেগুলো প্রিমিটিভ টাইপ অফ সেন্সেশন, যেমন পেইন সেন্সেশন, টেম্পারেচার সেন্সেশন, টাচ সেন্সেশন, ভেরি প্রিমিটিভ টাইপস অফ সেন্সেশন, টিকেল, ইচ, সেক্সুয়াল সেন্সেশন, এগুলো সব অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম দিয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা ট্র্যাক্ট অফ গল বার্ডাক নিয়ে আলোচনা করব। সো অলরেডি আমার মনে হয় এখন আপনারা বুঝে গেছেন যে ট্র্যাক্ট অফ গল এন্ড বার্ডাক তার মানে হচ্ছে ডরসাল কলাম সিস্টেমের ট্র্যাক্ট। তারা কি কি সেন্সেশন ক্যারি করবে অলরেডি বলেছি, তার মানে তারা হচ্ছে অ্যাডভান্স সেন্সেশন, হ্যাঁ, যেমন ফাইন টাচ, ভাইব্রেশন সেন্স, প্রপ্রিওসেপশন, ট্যাকটাইল লোকালাইজেশন, ট্যাকটাইল ডিসক্রিমিনেশন। ওকে, আরেকটা হচ্ছে স্টেরিওগনোসিস। স্টেরিওগনোসিস বলতে হচ্ছে আপনি চোখ বন্ধ করে আপনার হাতে যদি কোনো একটা জিনিস দেয়, আপনি কিন্তু ধরেন আমি একটা পেন দিলাম বা একটা মোবাইল ফোন দিলাম, আপনি কিন্তু সেটাকে ফিল করে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারেন ইভেন উইথ এ ক্লোজড আই। এটাকে বলে স্টেরিওগনোসিস। So these are the sensations that are carried by the tract of Goll and Burdach. Tract of Goll actually বডির যে লোয়ার হাফের যে সেন্সেশন, তার লোয়ার লিম্ব থেকে বলে যে থোরাসিক সিক্স, লোয়ার যে সিক্স থোরাসিক লাম্বার এবং স্যাক্রাল স্পাইনাল।
মানে বডির লোয়ার হাফ থেকে যে সেন্সেশন গুলো ক্যারি করতেছে এটা হচ্ছে ট্র্যাক্ট অফ গল। গল আরো মনে রাখতে পারেন যে গল ফর গ্রাসিলিস, হ্যাঁ, ফেসিকুলাস গ্রাসিলিস, গ্রাসেল গ্রাসিলিস একটা মাসেল আছে কিন্তু লেগে, তাই না? এটা দিয়ে আপনারা একটু মনে রাখতে পারেন যে পায়ের থেকে যে গলটা আসতেছে হচ্ছে লোয়ার লেগ থেকে, অথবা গ্রেসফুল লেগ, এটাও মনে রাখতে পারেন। হ্যাঁ, ওকে। আর বার্ডাক সেন্সেশন ক্যারি করবে হচ্ছে বডির আপার হাফ থেকে, অর্থাৎ থোরাসিক 6 থেকে উপর থেকে, যেমন আপার অ্যাবডোমেন, থোরাক্স এবং যে আপার লিম্বের যে সেন্সেশন গুলি আছে, এই যে এই সেন্সেশন গুলো, সেগুলো ক্যারি করবে হচ্ছে ট্র্যাক্ট অফ বার্ডাক। এখানে যদি আপনার ট্র্যাক্টের কোর্সটা খেয়াল করেন যে ডরসাল রুট গ্যাংলিয়া থেকে ফার্স্ট ওয়ার্ডার নিউরনটা ডরসাল হর্ন দিয়ে স্পাইনাল কর্ডে ঢুকলো, ঢুকে যেই ফাইবারটা আপনারা দেখতেছেন এখানে মিডিয়ালি, বডির যত লোয়ার পার্ট থেকে সেন্সেশনটা আসবে সেই পার্টটা ফাইবারটা মিডিয়ালি থাকবে, মোস্ট মিডিয়ালি, এবং যত উপর থেকে সেন্সেশন আসতে পারে সেটা ল্যাটারালি অ্যাড হতে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি যে আপার লিম্বের যে সেন্সেশন যে ফাইবারগুলি আসতেছে সেগুলো থাকবে, পজিশন থাকবে ল্যাটারালি, এবং ট্র্যাক্ট অফ গলের পজিশন থাকবে মিডিয়ালি। এবং এটা কিন্তু একটা লাইন এন্ড লেন্থ প্রিন্সিপাল খুব এই ডরসাল কলাম সিস্টেমে মেইনটেইন হয়। এই জন্য তারা খুব যে কোনো সেন্সেশনকে খুব ভালোভাবে লোকালাইজ করতে পারে। এই জন্য বলা হয়েছে দে গিভ বেটার লোকালাইজেশন, কারণ ফাইবার গুলো সেইভাবে অ্যারেঞ্জ করা থাকে। সবচেয়ে মোস্ট লোয়ার পার্ট যদি ধরেন আমার ফুট থেকে যে ফাইবারটা আসবে সেটা মোস্ট মিডিয়ালি, এরপরে লেগ থেকে যে ফাইবারটা আসবে সেটা একটু ল্যাটারালি, তারপরে উপর আরেকটু উপর থেকে যে ফাইবার গুলো আসবে সেটা আরো ল্যাটারালি থাকবে। এই জন্য দেয়ার লাইন এন্ড লেন্থ খুব সুন্দরভাবে সাজানো থাকে, এবং আপার হাফ থেকে যে ফাইবার গুলো আসবে তারা কিন্তু একেবারে ল্যাটারালি থাকবে। এই জন্য তারা খুব ওয়েল সেন্সেশন গুলোকে ওয়েল লোকালাইজ করতে পারে। তো যাই হোক, ফার্স্ট অর্ডার নিউরনটা স্পাইনাল কর্ডে ঢুকবে, যে সাইডে কোনো ধরনের স্পাইনাল কর্ডে এরা ডিকাসেট করবে না, অ্যাসেন্ড করবে, অ্যাসেন্ড করে চলে যাবে হচ্ছে মেডুলা অবলঙ্গটা লেভেলে। সেখানে দুইটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস গ্রাসিলিস, তার মানে অবশ্যই সেটা মিডিয়ালি থাকবে, এবং নিউক্লিয়াস কিউনিয়েটাস এটা থাকবে ল্যাটারালি। এখানে গিয়ে ফার্স্ট অর্ডার নিউরনটা শেষ হবে, এবং এইখান থেকে সেকেন্ড অর্ডার এই নিউক্লিয়াস গ্রাসিলিস এবং কিউনিয়েটাস থেকে সেকেন্ড অর্ডার নিউরনটা শুরু হবে, এবং সেকেন্ড অর্ডার নিউরনটা কিন্তু এই মেডুলার অবলঙ্গটা এই লেভেলে এসে ডিকাসেশন হবে, অর্থাৎ ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে বা আর্ক করবে। এই জন্য এই ফাইবার গুলোকে বলা হচ্ছে ইন্টারনাল আর্কুয়েট ফাইবার। যেহেতু আর্ক করে বা ক্রস করে অপোজিট সাইডে চলে গেছে, এজন্য আমরা বলবো ইন্টারনাল আর্কুয়েট ফাইবার। তো এখানে অপোজিট সাইডে যাওয়ার পরে, আর এখানে অ্যাকচুয়ালি সেকেন্ড অর্ডার নিউরনটা দুই ভাগে ভাগ হয়, ইন্টারনাল আর্কুয়েট ফাইবার আর এক্সটার্নাল আর্কুয়েট ফাইবার। এক্সটার্নাল আর্কুয়েট ফাইবার গুলো আসলে সেরিবেলাম, কিছু অপোজিট সাইডের সেরিবেলামে গিয়ে শেষ হচ্ছে, আর কিছু সেম সাইডের সেরিবেলামে গিয়ে শেষ হচ্ছে। যাই হোক, আমরা এক্সটার্নাল আর্কুয়েট ফাইবারে আমি যাচ্ছি না, আমি ইন্টারনাল আর্কুয়েট ফাইবারে যাব, কারণ হচ্ছে সেরিব্রাল সেন্সরি কর্টেক্স পর্যন্ত পৌঁছাতে হলে ইন্টারনাল আর্কুয়েট ফাইবার দিয়ে পৌঁছতে হবে। তো যাই হোক, এই ইন্টারনাল আর্কুয়েট ফাইবার গুলো আর্ক করে অপোজিট সাইডে চলে আসবে, আসার পরে এটা আবার অ্যাসেন্ড করা শুরু করবে, এবং এই বান্ডেলটা বলা হচ্ছে মিডিয়াল লেমনিসকাস। লেমনিসকাস মানে হচ্ছে এক ধরনের কি বলা যায়, রিবন টাইপের বা টেপ লাইক, ফিতার মতো। হ্যাঁ, যদি নার্ভ ফাইবারের বান্ডেল গুলো সার্কুলার হয় তাহলে সেটাকে বলে হচ্ছে ফেসিকুলাস। যেমন নিচে আমরা বলছিলাম ফেসিকুলাস গ্রাসিলিস, ফেসিকুলাস কিউনেটাস, কিন্তু এইখানে এসে যেহেতু এরা কিছুটা ইয়া হয়ে যাচ্ছে, পাতলা বা ফিতার মতো হয়ে যাচ্ছে, এই জন্য এখানে নাম হয়ে যাবে লেমনিসকাস সিস্টেম। এই জন্য কিন্তু এই ডরসাল কলাম সিস্টেম আরেকটা নাম হচ্ছে ডরসাল কলাম মিডিয়াল লেমনিসকাস সিস্টেম। তো এইখান থেকে ফাইবার গুলো মিডিয়াল লেমনিসকাস হয়ে সেকেন্ড অর্ডার নিউরন গুলো অ্যাসেন্ড করবে, মিড ব্রেন যাবে, মিড ব্রেনে যাওয়ার পরে এরপরে যাবে হচ্ছে তারা থ্যালামাস, থ্যালামাসে গিয়ে সেকেন্ড অর্ডার নিউরনটা এখানে শেষ হয়ে যাবে। ওকে, থ্যালামাস থেকে থার্ড অর্ডার নিউরন অ্যারাইজ করবে, এবং এটা ইন্টারনাল ক্যাপসুলের পোস্টেরিয়র লিম হয়ে অ্যাকচুয়ালি এটা পুরা সেন্সরি কর্টেক্সে করোনা রেডিয়েটর মানে প্রজেকশন হয়ে, হ্যাঁ, করোনা মানে তো অলরেডি আপনারা সবাই জানেন
যে করোনা ভাইরাস তো এখন আছে যে ক্রাউন লাইক প্রজেকশন, তো এখানেও কিছুটা ইন্টারনাল পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল, সেখান থেকে ফাইবার গুলো করোনার বা ক্রাউনের মধ্যে ছড়ায় সেন্সরি কর্টেক্সে চলে যাচ্ছে। আপনারা সবাই জানেন সেন্সরি কর্টেক্স এরিয়া নাম্বার 312, এবং সেখানেই কিন্তু থার্ড অর্ডার নিউরনটা শেষ হচ্ছে। সো দ্যাট ইজ দ্য কোর্স অফ ট্র্যাক্ট অফ গল এন্ড বার্ডাক। তো আমি আসলে যে বিষয়টা অলরেডি আমি কোর্সটা এক্সপ্লেইন করছি, এটা আমার এখানে আপনারা ডায়াগ্রামের মাধ্যমে, আমি ফ্লো চার্টের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করেছি। তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে একটা এখানে যে জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ট্র্যাক্ট অফ গল বার্ডাক এর ফার্স্ট অর্ডার নিউরনটা কিন্তু একবারে শেষ হচ্ছে গিয়ে মেডুলা লেভেলে গিয়ে, অর্থাৎ নিউক্লিয়াস গ্রাসিলিস এবং কিউনেটাসে গিয়ে। ওকে, এবং সেখানে কিন্তু ডিকাসিশন হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরনটা। ওকে, আরেকটা হচ্ছে ট্র্যাক্ট অফ গল যেটা, সেটা কিন্তু মোর মিডিয়ালি থাকবে, এবং ট্র্যাক্ট অফ বার্ডাক এটা ল্যাটারালি থাকবে। তো এই স্পেশাল অ্যারেঞ্জমেন্টের কারণে একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন যে ভার্টিব্রাল কলামের যদি মাঝখানের দিকে কোনো টিউমার হয়, হ্যাঁ, তাহলে সে কম্প্রেস করবে কিন্তু এই যে মিডিয়াল ফাইবার। মিডিয়াল ফাইবার যদি কম্প্রেস করে তার মানে সেন্সেশন কিন্তু সমস্যা হবে কোনগুলো, মিডিয়াল ফাইবার মানে একেবারে লোয়ার লিম্ব থেকে যে ফাইবার গুলো আসছে সেখানে গন্ডগোল হবে। আবার যদি এখান থেকে ল্যাটারালি কোনো কম্প্রেশন হয় আউটসাইড থেকে, তাহলে কিন্তু যে ল্যাটারাল যে ফাইবার গুলো আছে এগুলো কম্প্রেস হবে, যেমন হচ্ছে বার্ডাক, তখন কিন্তু আপার লিম্বের সেন্সেশনটা লস হবে। তো আপনারা যখন ক্লিনিক্যাল এই বিষয়গুলো দেখবেন তখন এই জিনিসটা মাথায় রাখলে আপনাদের সুবিধা হবে। তো ডরসাল কলাম সিস্টেম সম্পর্কে আমার মনে হয় এতটুকু বললেই এনাফ, যে ডরসাল কলাম সিস্টেম ভেরি ফাস্ট, বা এখান থেকে ইম্পালস কন্ডাকশন ভেলোসিটি ইজ মোর দেন দ্য অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম, এর জন্য এটাকে বলা হচ্ছে অ্যাডভান্স সিস্টেম, এবং এটা ক্যারি করবে হচ্ছে অ্যাডভান্স সেন্সেশন। তো আপনাদেরকে অ্যাডভান্স সেন্সেশন গুলো জানতে হবে কোনগুলো, যেমন কোনটা আমরা বলছি ভাইব্রেশন সেন্স, ফাইন টাচ, প্রোপ্রিওসেপশন। প্রোপ্রিওসেপশন কিন্তু খুব ফাস্ট ট্রান্সমিট হতে হবে, কারণ কি আপনার কন্টিনিউয়াসলি বডি যে পজিশন চেঞ্জ হচ্ছে, মাসেলের লেংথ চেঞ্জ হচ্ছে, টেন্ডনের লেংথ চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াস এই ইনফরমেশন গুলো কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠাতে হবে। তো অবশ্যই সেটা কিন্তু যেই পাথওয়েটা ফাস্ট, হ্যাঁ, যেটা অ্যাডভান্স সিস্টেম, সেই পাথওয়ে দিয়ে যাবে। ওকে, আমার মনে হয় আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। যদি আপনাদের আমার আলোচনা ভালো লেগে থাকে, হয়তোবা নেক্সটে আপনাদের দেখা হবে। আমি যে ট্র্যাক্টের যে আদার্স যে ট্র্যাক্ট গুলি আছে, আজকে ডরসাল কলাম সিস্টেম, ট্র্যাক্ট অফ গল এবং বার্ডাক আলোচনা করলাম। তো নেক্সটে যদি আপনাদের সাথে কথা হয় তাহলে আমি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বা পেইন পাথওয়ে এবং মোটর যে পাথওয়ে আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর যদি আমার ক্লাস আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি আমার সাথে নেক্সট ক্লাস করতে চান, তাহলে আপনাদের যদি পছন্দের কোনো টপিক থাকে বা স্পেশাল কোনো টপিক ডিমান্ড থাকে, সেটা মডারেটরের মাধ্যমে আমাকে জানাই দিলে আমি আসলে আপনাদের ডিমান্ড অনুযায়ী আশা করি আপনাদের ক্লাস নিতে পারবো। তো যা হোক, আসলে আজকে আপনাদের সাথে প্রথম ক্লাস ছিল, আমি জানি না আপনারা কতটা আমার ক্লাস এনজয় করেছেন। ওকে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি নার্ভাস সিস্টেমে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, আমারও ইন্টারেস্ট বেড়ে যাবে। অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, বেজাল গ্যাংলিয়া, সেরিবেলাম, হ্যাঁ, এগুলো নিয়ে, রিসেপ্টর, এগুলো নিয়ে অনেক আলোচনা করার সুযোগ আছে। আশা করি ভবিষ্যতে হয়তোবা আলোচনা করা যাবে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।